আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গত দুদিন যাবৎ রাষ্ট্রপতির একটা বিবৃতি বা রাষ্ট্রপতির সাথে সাংবাদিকদের কথোপকথনের অনেক রিপোর্টই আসছে। প্রথমে এটা শুরু করে সম্ভবত মানব জমিন, এরপরে শুরু করে কালের কণ্ঠ। তারপরে কালের কণ্ঠের আজকের যে নিউজটা বেরিয়েছে তার মধ্য থেকে আমি কিছু চুম্বক অংশ আপনাদেরকে বলছি। যে কালের কণ্ঠের সাংবাদিকের একটা প্রশ্ন ছিল রাষ্ট্রপতির কাছে, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার মূল্যায়ন কি? রাষ্ট্রপতি সাহেব বলেছেন, নির্বাচন ভালো হয়েছে, মানুষের আকাঙ্ক্ষা ছিল একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, মানুষ যেন এক ধরনের মুক্তি চেয়েছিলেন। বুঝতে পারছেন? আমি কিছু কিছু চুম্বক অংশ জাস্ট আপনাদের জন্য তুলে ধরছি। যেমন উনি বলেছেন যে এই যখন বললেন কি বলে, সাংবাদিক সাহেব যখন জিজ্ঞেস করলেন যে মানে উপদেষ্টা পরিষদের আলোচনায় উপদেষ্টাদের কার কার নাম, প্রধান উপদেষ্টাদের মধ্যে কার কার নাম ছিল, ডাক্তার ইউনূসের নাম ছিল, ছাত্ররা চাইছিল, এবং উনি দেরি করার কারণে পরে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি হয়েছেন তার নাম ছিল এইটা। এবং সাংবাদিকরা ওনাকে জিজ্ঞেস করেছেন যে বিভিন্ন মহল আলোচনা করেছে মব সন্ত্রাসের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল কিনা, আপনি কি এক্ষেত্রে তাদের কোনো ইন্ধন দেখতে পান? তিনি বলেছেন ইন্ধন ছিল কিনা জানি না, তবে তারা নীরব ছিলেন। এবং 5ই আগস্ট পরবর্তী জাতিসংঘ সঙ্গীত পরিবর্তনের কথা উনি বলছেন এটাও দুঃখজনক। এবং ওনাকে আবার সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সম্বন্ধে আপনার মূল্যায়ন কি? উনি বলেছেন, আমরা তো খুব অল্প সময় তাকে দেখি, টুকটাক কিছু কথা হয়েছে, দেখলাম যে রাষ্ট্রনায়কোচিত গুণাবলী ওনার মধ্যে আছে, এটা নির্দ্বিধায় বলা যায়। একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে, এই কয়দিনের যে কার্যক্রম তাতে আশাবাদী হওয়া যায়, বিশেষ করে ওনার শরীরে মুক্তিযোদ্ধার রক্ত, তাই দেশকে ভালো করবেন তিনি, এই বিশ্বাস রাখি। তার বাবা ছিলেন রাষ্ট্রপতি, মা ছিলেন প্রধানমন্ত্রী, আমি বিশ্বাস করি না যে আমার কোনো নতুন দুর্যোগে পড়বো। তিনি যে আলোকবর্তিতা হাতে নিয়েছেন ঠিকই আছে, কারণ মাত্র 7-8 দিন হয়েছে, সুতরাং ওনার বিষয়ে আলোচনা করা যায় না, কারণ এটা ভবিষ্যৎ বলবে। এছাড়াও উনি আরো বেশ কিছু বক্তব্য দিয়েছেন, যেমন উনি বলেছেন যে ওনাকে ঈদের নামাজ পড়তে দেওয়া হয়নি, ওনাকে কোথাও যেতে দেওয়া হয়নি, মানে বিভিন্ন কথাবার্তার মধ্যে আবার উনি এখন বললেন যে 106 যে অনুচ্ছেদটা আসছিল মানে সরকার গঠনের ক্ষেত্রে, উনি আজকে বললেন যে হ্যাঁ, একজন বিচারপতি, দুজন বিচারপতি সেদিন কোর্টে ছিলেন, 6 জন বাসাবাড়ি থেকে ফোনে সংযুক্ত হয়ে ওনাদের সাথে করে ওনাকে বাঁচিয়েছেন সেই দিন। এবং উনি বলেন যে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠীর একটা চাপ ছিল যে কারফিউ জারি করে দেওয়া বা জারি করা, কি বলে, ইমার্জেন্সি জারি করা, তবে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এরা ওনাকে এটা করতে মানা করেছেন এবং ওরা ওদেরকে সমর্থন দিচ্ছে, মানে রাষ্ট্রপতিকে আর কি। এরপরে ওনাকে লাস্ট একটা কথা জিজ্ঞেস করে, রাষ্ট্রপতি পদ থেকে অবসরের পর কোন কাজে মনোনিবেশ করতে চান? তখন তিনি বলেন, আমি তো আইন অঙ্গনের মানুষ, জীবনের দীর্ঘ 40 বছর কাটিয়ে দিয়েছি কোর্ট কাছারিতে, অবসরের পর একজন আইনি পরামর্শক হিসেবে বাকি জীবন কাটিয়ে দিতে, যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে। অবশ্য রাষ্ট্রপতি থেকে চলে গেলে তখন আবার শরীর স্বাস্থ্য ভালো না থাকার সম্ভাবনায় সবচেয়ে বেশি, কারণ এটা আমরা বিভিন্ন সময় দেখি, আপনারাও দেখেন। তা থাম্বনেলে আর ব্যানারে যেটা বলেছিলাম যে কোনো অধ্যাদেশই উনি স্বাক্ষর করেননি। কারণ রাষ্ট্রপতি যেভাবে বলেছেন যে বিদেশি একটা রাষ্ট্র থেকে ওনার দাওয়াত ছিল, সেখানে ওনাকে যাইতে দেওয়া হয়নি, ওরা সরাসরি লিখে দিয়েছে যে উনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত, সেই হিসেবে চিঠি লিখে দিয়েছে এবং উনি স্বাক্ষর করেননি, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রেখে দিয়েছেন। এরপরে কাতারের না জানি দুবাইয়ের আমির ওনাকে দাওয়াত দিয়েছিলেন, সেখানেও ওনাকে যেতে দেওয়া হয়নি। এরকম অনেক কিছু তো ওনাকে যেতে দেওয়া হয়নি, তার মানে ওনাকে একরকম বন্দি জীবন কাটাতে হয়েছে গত 18 মাস। এখন উনি একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন, তো স্বস্তির নিঃশ্বাস নিতেই পারেন, এতে দুঃখজনক কোনো বিষয় না। এবং আরেকটা কথা যেটা উনি বললেন যে প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি আসছেন ওনার এখানে বঙ্গভবনে, পরে আবার 12টার দিকে শুনতে পারলেন যে না, উনি আসছেন না, এর কিছুক্ষণ পরেই শুনলেন যে উনি অলরেডি দেশ ত্যাগ করেছেন।
এরপর ওনাকে ওরা একটা ভাষণ লিখে দিয়েছে জাতিকে আশ্বস্ত করার জন্য, এবং উনি সে ভাষণ দিয়েছেন। কিন্তু উনি ভুলে গিয়েছেন যে ভাষণ দেওয়ার পরে আবার পেছনে ফিরে বলছেন যে ভাই ঠিক আছে তো, এটা ভুলে গিয়েছেন, বা আর না হয়তো এখনো হয়তো উনি ভয়ে ভীত যে কখনো কিছু হইতে পারে। সবকিছু নিয়ে এখন যেটা হচ্ছে, এখন গুঞ্জন উঠছে যে রাষ্ট্রপতি, যেটুকু খবর এই মুহূর্তে আমার কাছে আসলো, যে রাষ্ট্রপতি হয়তো বলতে পারে যে যে 128টা বা 38টা অধ্যাদেশ জারি করেছে ইউনিস গভর্নমেন্ট, এগুলোর কোনোটাতেই উনি স্বাক্ষর করেননি। মানে অধ্যাদেশগুলো যদিও ওনার নামে দেওয়া হয়েছে, কিন্তু আসলে এগুলো তো কোথাও ওনার নামে উনি স্বাক্ষর করেননি। সুতরাং এই অধ্যাদেশের ব্যাপারে কোথায় কি হয়েছে এইটাও হয়তো উনি জানেন না। যদি আমার সাংবাদিক এভাবে প্রশ্ন করেন, হয়তো উনি এটাও বলতে পারেন, এবং এটা তো বাস্তবও হতে পারে। কারণ ওনার অফিস সূত্রে, মানে ভেতরের সূত্রে যে খবর, তাতে উনি বলছে, ওরা বলছে যে রাষ্ট্রপতি আসলে কোনো অধ্যাদেশে স্বাক্ষর করেন নাই, সব ওরা করে দিছে। ওরা করে করে ইয়ে করছে, রাষ্ট্রপতি কিছু বলার ছিল না, কারণ তিন বাহিনী প্রধান ওনার মাথার পেছনে তো বন্দুক ধরেই ছিল। এই যখন অবস্থা, তখন একটা নতুন বিষয় হচ্ছে যে এই মুহূর্তে তারেক জিয়ার যে মুখ্য সচিব আছেন, উনি কিন্তু গত 25শে আগস্ট বা সেপ্টেম্বরের দিকে উনি বলেছিলেন যে ওনার কাছে 8জন উপদেষ্টার নথি আছে, এবং শুধু ওনার কাছে নয়, গোয়েন্দা সংস্থার কাছেও নথি আছে, এবং উনি এগুলো প্রকাশ করবেন, চাইলে উনি সরকারকেও দিতে পারেন, এবং এই গোপন নথিগুলো প্রকাশ পেলে অনেক উপদেষ্টার লুঙ্গি খুলে যাবে এই অবস্থা। সেই জায়গায় হঠাৎ করে আজকে থেকে উনি ফেসবুক টুইটার সব বন্ধ করে দিয়েছেন। ওনার কথা হচ্ছে যে আমার এগুলো দিয়ে যদি কেউ আবার ফেক অ্যাকাউন্ট খোলে, তাহলে যাতে এগুলো না চলে, আইনানুগ ব্যবস্থা নেওয়া এসে। ঘটনা হচ্ছে যে আপনি একজন মুখ্য সচিব হলেন এখন, এর আগেও আপনি সচিব ছিলেন, আপনি আমলা ছিলেন, আপনি খালেদা জিয়ার আমল থেকে আছেন, এবং আপনাকে একজন সৎ মানুষ হিসেবে অনেকেই জানে। আর আমি যেহেতু আপনার চিনি না, সুতরাং আপনার অসৎ বলুন কেমনে ভাই। তবে আপনার ওই কথাটা আমার ভালো লাগছিল, এটা আমিও শুনছিলাম ফেসবুকের কল্যাণে, যে আপনি বলেছিলেন যে এটা, আমি ভেবেছিলাম যে হয়তো আপনি প্রকাশ করবেন। কিন্তু এখন আপনি হঠাৎ করে মুখে কুলু পাটলে, এখন না, সেদিনের পর থেকেই মুখে কুলু পাটছিলেন। তো তখন বুঝলাম যে আচ্ছা, হয়তো আপনাকে ধমকি দিতে পারে, হুমকি দিতে পারে, ডিজিএফআই তুলে নিয়ে যায়, হয়তো পাশার চামড়াও তুলতে পারে, এরকম কিছু হবে। কিন্তু এখন তো আপনার সরকার নাকি ভাই? এখন আপনি মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, আপনার ক্ষমতার কাছে তো পৃথিবীর কারো ক্ষমতা নাই। এখন আপনি প্রকাশ করে দিচ্ছেন না কেন? এখন কেন এদের এই দুর্নীতির চিত্র নিয়ে আপনি একটা মামলা করার উদ্যোগ নিচ্ছেন না? এখন কেন আপনি বলছেন না যে এই দুর্নীতি হয়েছে, এই হয়েছে, এগুলো বলছেন না কেন? নাকি আপনাদের মধ্যে সমঝোতা হয়ে গেছে যে সেফ এক্সিট কাকে কিভাবে দিবেন? আবার ওইদিকে শুনতে পাচ্ছি যে ডিজিএফআই নজরে আছে আপনার এই রিজওয়ানা আপা, মানে কন্ডম আপা, এবং সম্ভবত এই যে ইয়ে করেছিল যে আরেকটা কি জানি নাম, আরেকটা কোন উপদেষ্টা, ওটাও শয়তান সম্ভবত, ওই যে কি বলে আপনার এই যে জুলাই ইয়ের এগুলো যেগুলো করছে, এই উপদেষ্টাটা সম্ভবত আপনার ডিজিএফআই নজরে আছে বলে জানতে পারছি, কিন্তু আসলে এখনো 100% জানি না। তবে এটা জানতে পারছি, এবং হচ্ছে যে আপনার আমাদের যে চিফ প্রসিকিউটর, ওনাকে তো অলরেডি বের করে দেওয়া হয়েছে, এবং সাথে সাথে ওনাকে বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা দিয়েছে। তার মানে উনি বাংলাদেশ ছেড়ে কোথাও যেতে পারবেন না বলে এই নিষেধাজ্ঞা দিয়েছে, যেটা আজকে কি ঢাকা ট্রাইব্যুনাল বা কি একটা পত্রিকা ওটাতে উঠেছে কিছুক্ষণ আগে, যেটা দেখলাম। এছাড়া অনেকগুলো সচিবকে পরিবর্তন করা হয়েছে, বাকি সেনাবাহিনীতে পরিবর্তন করা হয়েছে, আপনারা জানেন, পুলিশেও পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তন ধরেন আরো 15 দিন 20 দিন চলতে থাকবে এভাবে, কারণ যেখানে যেখানে জামাত আছে বিএনপি সেখানে সেখানে চাক্কু চালাবেই, এটা নর্মাল বিষয়। আবার ওদিকে ওই যে আরেক পাগলা ব্যারিস্টার আছে জামাতের, উনি বলছেন যে এই চিফ প্রসিকিউটরকে আপনারা বদলি করে তো আপনারা তো দলীয়করণ করেছেন, তো এর আগে তো জামাত দলীয়করণ করেছিল, সেটা বলেনি কিন্তু আরামজাদা। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে সেই ব্যানার এবং হেডলাইনের যে রাষ্ট্রপতির সেই কথা, আপনারা বললেন না যে ভাই আমি ফাউল কথা বলি বা ভুয়া কথা বলি, কারণ আমিও আশ্চর্য, এক্সক্লেমেশন চিহ্ন দিয়েছে, আশ্চর্যজনক। মানে রাষ্ট্রপতি যদি কালকে এই কথা বলেন, আপনারা আশ্চর্য হবেন না, বা আমিও আশ্চর্য হব না। কারণ যেভাবে রাষ্ট্রপতির এই ইন্টারভিউর কথাগুলো এক এক সময় এক এক রকম আসতেছে, তাতে হয়তো আগামীকাল উনি এটাও বলতে পারেন, এবং এটা বলে দিল বিচিত্র হব না। তার কারণ হচ্ছে আসিফ নজরুল তারা বা ইন্ট্রিম যা যা করেছে,
তাতে রাষ্ট্রপতি সিগনেচার না নিয়ে যদি এই অধ্যাদেশ জারি করে দেয়, তাতে কেউ কিছু বলতে পারবে না যে এটা কে যাবে প্রমাণ করতে। যেমন শেখ হাসিনার আমাদের নেত্রীর যখন বললো যে পদত্যাগপত্র পায়নি, সেটা নিয়ে তো বাইরে বহু হুমকি ধমকি দিয়েছিল। সেই হুমকি ধমকিতে কাজ হয়নি, ওরা গণভবন, রাষ্ট্রপতি ভবন ঘেরাও করেছিল। সেইখানে অবশ্য সেনাবাহিনীর 9th ডিভিশন তারাই রক্ষা করেছিল রাষ্ট্রপতিকে। এখন রাষ্ট্রপতি যদি কালকে উঠে যদি এই কথা বলে, তখন কি হবে সেটা কিন্তু চিন্তার বিষয়। ঢাকার চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন 22শে ফেব্রুয়ারি গত পরশুদিন বাংলাদেশের নয়া পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে দেখা করেছেন। একটি স্বল্প সময়ের বৈঠকও হয়েছে দুজনের মধ্যে। বৈঠকটি বাংলাদেশ সরকার যা আদৌ গুরুত্ব দিচ্ছে না সেটা বোঝা যায়। বৈঠকের পর এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর একটি শব্দও বলেনি, একদম চুপচাপ থেকেছে। যদিও চীনা রাষ্ট্রদূত বৈঠকের পর রীতিমতো সংবাদ সম্মেলন করে প্রকাশ করেছে বৈঠকটির খবর। কি নিয়ে হয়েছে বৈঠকটি? চীনা রাষ্ট্রদূত বলেছেন কথা হয়েছে তিস্তা প্রকল্পের কাজ শুরু করা নিয়ে। তিনি আশা প্রকাশ করেছেন তিস্তা প্রকল্পের কাজ খুব শিগগিরই শুরু হবে। বাংলাদেশ তার উত্তরে কি বলেছে সেটা তিনি বলেননি। আর আগেই বলেছি, বাংলাদেশ এই বৈঠক নিয়ে একদমই স্পিকটি নট। বোঝা যাচ্ছে তিস্তা প্রকল্প অন্তত এই মুহূর্তে বাংলাদেশের অগ্রাধিকারের মধ্যে নেই। যদিও তিস্তা নিয়ে বাংলাদেশে কিছুদিন আগেও খুব আন্দোলন হয়েছে। সেই আন্দোলনের আগুনে অন্তর্বর্তী ইউনূস সরকার ধুনো দিয়েছে বটে ভারত বিরোধিতার আর এক এজেন্ডা হিসেবে। তবে এটাও ঠিক, তিস্তা বহু বছর ধরেই ভারত বাংলাদেশ আলোচনায় জোরালোভাবে উঠে আসছে। সেই হিসেবে তিস্তা বাঁচাও আন্দোলনের দীর্ঘ ইতিহাস ও যৌক্তিকতা রয়েছে। বাংলাদেশের দাবি আদৌ অযৌক্তিক নয়, কিন্তু কথাটা হচ্ছে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। তিস্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কথা ছিল তো বাংলাদেশের। তিস্তা নিয়ে চীনের এই উদ্বেগ বাংলাদেশের স্বার্থের কথা মাথায় রেখে নয়, চীনের নিজের ভূ রাজনৈতিক স্বার্থের কথা মাথায় রেখে। ইউনূস সরকার ভারত বিরোধিতার উদগ্র বাসনা থেকে চীনের সঙ্গে তিস্তা প্রকল্প নিয়ে, লালমনিরহাট বিমানবন্দর পুনর্নির্মাণ নিয়ে, মোংলা বন্দর নিয়ে নানা চুক্তি করেছে চীনের সঙ্গে। এটা আর কোনো গোপন খবর নয়। কিন্তু এইসব প্রকল্পে খুব স্বাভাবিকভাবেই ভারতের তীব্র বিরোধ রয়েছে, বিশেষত ওই তিস্তা প্রকল্প নিয়ে। বিরোধের কারণ শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের সুরক্ষাহীনতার আশঙ্কা এবং সেই সঙ্গে পুরো 7 সিস্টার্সের 7 রাজ্যে নিরাপত্তার সংকট। সুতরাং ভারত তিস্তা প্রকল্পের নামে চীন এই অঞ্চলে ঘাঁটি গেড়ে বসুক, এটা মানবে না কখনো। এরপর বর্তমানে ইউনূস সরকার বিদায় নিয়েছে ভারতের সক্রিয় সমর্থনে। আবার বলছি কথাটা, ভারতের সক্রিয় সমর্থনে, এটা আপনারা অনেকেই এতদিনে জেনে গেছেন। সেই সমর্থনে তারেক জিয়ার বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। এই পরিস্থিতিতে প্রমাদ গণেছে চীন। শুধু যে তিস্তা প্রকল্প সংকটে তা নয়, বাংলাদেশে চীনের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই প্রকল্প, সেটাও চৌপাট হতে বসেছে। চীন তাই পরিমরি করে খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসেছে 22শে ফেব্রুয়ারি। তারপর বৈঠক সেরে সাংবাদিকদের ডেকে তিস্তা প্রকল্পের কাজ শিগগির শুরু হবে বলে আশা প্রকাশ করেছে। কিন্তু এই আশাবাদ কতটা বাস্তবায়নযোগ্য সেটা মাথায় রাখেনি, বিশেষত বাংলাদেশের বর্তমান পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে। তিস্তা প্রকল্পটি যে একাধিক ভেটো পয়েন্টে আটকে যেতে পারে
রাজনৈতিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে এমন সন্দেহের যথেষ্ট কারণ আছে। ডিপ্লোম্যাটিক সিগন্যালের সাথে বাস্তব বাধা ঝুঁকির যে একটা লেয়ার, এই দুটোকে আলাদা করে দেখলে আলোচনাটা বেশি পরিষ্কার হয়। সেই চেষ্টা করব এই প্রতিবেদনে। তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প নিয়ে ঢাকা বেইজিং এর আলোচনা দীর্ঘদিনের। 2024-এ ক্ষমতা থেকে বিদায়ের ঠিক আগে শেখ হাসিনা দিল্লিতে নরেন্দ্র মোদী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে এসে তিস্তা প্রকল্পের বাস্তবায়ন ভারত করবে এমন একটা সমঝোতায় এসেছিলেন। যদিও ফরম্যাল চুক্তি স্বাক্ষর হয়নি, কারণ সেটা স্বাক্ষর হতে গেলে আরো অনেক কিছু দরকার হয়। দিল্লির সফর শেষে হাসিনা চীনে যান 2024-এর ওই মে মাসের শেষেই চীনে যান। সেখানে তিস্তা নিয়ে ভারতের সঙ্গে সমঝোতার বিষয়টি চীনা নেতৃত্ব যখন জানতে পারল, তখন শেখ হাসিনার সঙ্গে এতটাই ঠান্ডা ব্যবহার করতে লাগলো যে প্রায় অপমানিত হয়ে প্রধানমন্ত্রী হাসিনা তার সফর কাটছাট করে তাড়াতাড়ি ফিরে আসেন দেশে। তারপরে তো কি হয়েছে, আগস্টের 5 তারিখে, জুলাইতে বেড়ে গেল ওদের তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং আগস্টের 5 তারিখে হাসিনা সরকারের পতন ঘটল। এই ঘটনাতে বোঝা যায় তিস্তা প্রকল্প পাওয়া নিয়ে চীন কতটা ব্যগ্র। তারা কাজ গুছিয়ে নিতে হাসিনাকে দিয়ে পারেনি, সেটা পারল ইউনূসকে দিয়ে। কিন্তু একটা অবৈধ অনির্বাচিত সরকারের সঙ্গে চুক্তি যে পরবর্তী নির্বাচিত সরকার মানবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আর চুক্তি থেকে বেরিয়ে আসার যে ক্ষমতা সেটা সব দেশেরই থাকে। যেমন এই বাংলাদেশের ইউনূস সরকার ক্ষমতায় এসে বারবার বলেছে ভারতের সঙ্গে যেসব চুক্তি হয়েছে সেসব চুক্তি তারা খতিয়ে দেখে সেগুলো বাতিল করবে, যেটা বাংলাদেশের স্বার্থ বিরোধী হলে। যদিও 18 মাসে সেটা বিশেষ কিছুই করতে পারেনি সবার ওপর। সুতরাং যে চীনের সঙ্গে ইউনূস সরকারের যে চুক্তি হয়েছিল তিস্তা প্রকল্প নিয়ে, সেটা যে তারেক সরকার মানবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সবার ওপর ভারতের সম্মতি না নিয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে একটা অসম্ভব ব্যাপার। শেখ হাসিনা সেই চেষ্টা করেছিলেন যে ভারতকে সঙ্গী নিয়েই কাজটা করতে। তারেক রহমান সরকারকেও সেটাই করতে হবে, এছাড়া পথ নেই। ভারতের সঙ্গে তিস্তার পানি ভাগাভাগি চুক্তি 2011 সালে মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকার সময় সই হওয়ার কথা থাকলেও, এমনকি মনমোহন সিং বাংলাদেশে পৌঁছে গেলেও শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাননি। তার আপত্তিতে সেবার স্বাক্ষর করা যায়নি, কারণ মনে রাখতে হবে ভারত একটা আধা ফেডারেল কান্ট্রি, এখানে ফেডারেল নিয়ম চলে, পশ্চিমবঙ্গের রাজ্যের ক্ষমতাও এখানে দেখতে হয়। সুতরাং এই সমস্যাটি একটা ফেডারেল পলিটিক্সে আটকে যাবে। চীনের সঙ্গে চুক্তি করে বাংলাদেশের পরে 2016 সালে পাওয়ার চায়না বলে একটি সংস্থার সঙ্গে একটা নন বাইন্ডিং, মানে একটা, এটা কেউ মানতেও পারে নাও মানতে পারে বাংলাদেশ, এমন একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করে। সেই অনুযায়ী কি হয়, সেই মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং কেন? কারণ বিকল্প কম্প্রিহেন্সিভ রিভার ম্যানেজমেন্ট সেটা কিভাবে করা যায় সেই পথটা খুঁজবার জন্যই পাওয়ার চায়না বলে একটি চীনা কোম্পানির সঙ্গে বাংলাদেশের সরকার তখন একটা 2016 সালে একটা এমওইউ করে। এবং ওয়াটারের মূল কারণটাই ছিল যে ওয়াটার শেয়ারিং ডেডলক পাশ কাটিয়ে নদী শাসন করা, নদীকে কিভাবে ড্রেজিং করা যায়, এমব্যাঙ্কমেন্ট কিভাবে, বাঁধ নির্মাণ করে কি করা যায়, এই সবগুলো দেখবার জন্যই ওই এমওইউটা হয়েছিল। ভারত কেন অস্বস্তিতে থাকবে? ভারত
তার কারণ ভারতের দিক থেকে কিভাবে বাধা আসতে পারে। দেখুন, ভারতের আপত্তি শুধু জল ভাগাভাগি নিয়ে নয়, তিস্তাকে ঘিরে চীনা উপস্থিতি স্ট্র্যাটেজিক জিওগ্রাফি ইস্যু হিসেবেও দেখতে হবে। কারণ প্রকল্পটি সীমান্ত ঘেঁষা, ভারত সীমান্ত ঘেঁষা, সংবেদনশীল অঞ্চলের নিকটবর্তী। চীন তিস্তা নিয়ে কাজ করতে গেলে বাস্তবে ভারত বাধা দিতে পারে, ডাইরেক্ট ভেটো দিয়ে নয়। কারণ ডাইরেক্ট ভেটো কেন দিতে পারবে? বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র, সুতরাং সেখানে ভারত কিভাবে ডাইরেক্ট ভেটো দিতে পারে? কিন্তু যে কাজগুলো করতে পারে সেটা হচ্ছে কূটনৈতিক চাপ ভারত দিতে পারে। এরপরে ভারত তার সীমান্তের যে ন্যারেটিভ, অর্থাৎ তাদের অসুরক্ষার যে আশঙ্কা, সেটা দূর করতে গিয়ে তারা সীমান্ত নিরাপত্তা জোরদার করতে পারে। এবং তৃতীয়ত, বাংলাদেশের সিদ্ধান্ত প্রক্রিয়ায় আলোচনার মাধ্যমে নানা ধরনের সময় বাড়াতে পারে, অনিশ্চয়তা তৈরি করতে পারে। আরেকটি বাস্তব বাধা হলো তিস্তার পানি প্রবাহের ওপর আপস্ট্রিম নিয়ন্ত্রণ, অর্থাৎ তিস্তার পানি ওপর থেকে নিচে নেমে আসছে বাংলাদেশের দিকে। সুতরাং ওপরের যে জল নিয়ন্ত্রণের যে ব্যাপারটা, সেটা ভারতের হাতে। কাজেই নদীর যে প্রবাহ, সেই প্রবাহটা ভারতের হাতে, ভারতের দখলে। এর ফলে যে সেটা থাকলে কখন কি ছাড়বে না ছাড়বে ইত্যাদির ব্যাপারগুলো নিয়ে যদি চীন কাজ করতে যায় সেখানে তিস্তা প্রকল্প, তাহলে তাদের প্রজেকশন বারবার রিভাইজ করতে হবে। কারণ মনে রাখতে হবে, চীনের ভারতের তিস্তা থেকে যে জলটা ওপর থেকে নিচে নামছে, সুতরাং এই কাজে একটা বিরাট আর্থিক ব্যাপার যুক্ত হতে পারে। এবং সব থেকে বড় কথা, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেবার যে কারণগুলো দেখিয়ে এটার বিরোধিতা করেছিলেন, ঢাকায় যাননি, সেটা হচ্ছে তার বক্তব্য হচ্ছে যে এই জল যদি বাংলাদেশের সাথে শেয়ারিং করতে হয়, ভাগাভাগি করতে হয় তিস্তার জল, তাহলে যে উত্তরবঙ্গের একটা বিরাট এলাকা, সেখানে খাওয়ার জলও মিলবে না, তাদের সেচের জলও মিলবে না। এটাই ছিল বড় কথা। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোট ব্যাংক বজায় রাখতে হবে। তিনি নিজেকে পশ্চিমবঙ্গ কেন্দ্রিক একটি সরকার, যে সরকার অন্য কোনো দেশের কথা ভাববে না, আগে পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল ফার্স্ট, এইটা তার ভোটের রাজনীতি। সেই রাজনীতি করবার জন্যই তিনি কিন্তু এইটা করেছেন। মনে রাখতে হবে, মনমোহন সিং যখন গিয়েছিলেন বাংলাদেশে চুক্তি স্বাক্ষর করতে, তখন কিন্তু তিনি সমস্ত প্রকল্পের পুরো বিশ্লেষণ নিয়ে ভারতের ইঞ্জিনিয়াররা, এখানকার পানি বিশেষজ্ঞরা, তারা যেসব কথা বলেছেন সবগুলোকে চিন্তা ভাবনা করে তারপরে পৌঁছেছিলেন। ভারতের স্বার্থ পুরোপুরি বিসর্জন দেননি, শুধু বাংলাদেশের স্বার্থের কথা ভেবে একটা সমঝোতায় আসার কথা তিনিও ঠিক করেছিলেন, সেটা হচ্ছে সুপ্রতিবেশী সুলভ ব্যবস্থার জন্য। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনীতি, তার ভোটের রাজনীতি ব্যাহত হবে বলে সেখানটায় ব্যাঘাত সৃষ্টি করেছেন। আগামী দিনে এই 2026-এর এপ্রিলে পশ্চিমবঙ্গের নির্বাচন, সেই নির্বাচনে যদি মমতা ব্যানার্জির সরকার যদি পতন ঘটে, এবং যদি এখানে খুব সম্ভাবনা আছে বিজেপির সরকার এখানে ক্ষমতায় আসা, বিজেপির সরকার তখন এই বিষয়টা, অর্থাৎ তিস্তা জল প্রকল্প, জল ভাগাভাগির ব্যাপার, বাঁধ প্রকল্প, বাংলাদেশের সাথে মিলেমিশে এই কাজটা করতে পারে। আর এই কাজের দিকে কিন্তু তাকিয়ে রয়েছেন তারেক রহমানও। কারণ এই 2026-এর শেষে ডিসেম্বরে গঙ্গা জল চুক্তি, যেটা ভারত বাংলাদেশ করে হয়েছিল, শেখ হাসিনা এবং মোদী সরকার করেছিলেন, সেটাও কিন্তু শেষ হয়ে যাচ্ছে এই বছরেরই শেষ দিকে। সুতরাং তিস্তা, গঙ্গা সবগুলো নিয়ে একটা কম্প্রিহেন্সিভ চুক্তি করতে হবে। তাই চীনা রাষ্ট্রদূত যতই ব্যগ্রতা দেখান, যতই বসুন বৈঠকে, তারেক রহমানের সরকার আপাতত এই বিষয়গুলো নিয়ে চুপ থাকতে বাধ্য।
পলিটিক্যালি এবং সমস্ত চিন্তার দিক দিয়ে। আর একটা বড় কথা হচ্ছে, সেটাও মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমেরিকার বিরোধিতা। আমেরিকাও বাদ সাধবে যদি তিস্তা প্রকল্প নিয়ে চীন এগিয়ে আসে, কারণ চীনকে দমন করতে শুধু ভারত নয়, বাংলাদেশের সঙ্গেও একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ গড়ে তুলেছে যুক্তরাষ্ট্র। এই জায়গা থেকে বেরিয়ে আসার কোনো পথ নেই বাংলাদেশের সামনে আপাতত। মজার কথা, যে ইউনূস সরকার চীনকে দিয়েছে তিস্তা প্রকল্প বাস্তবায়নের কাজ, সেই একই ইউনূস সরকার চীন বিরোধী একাধিক চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে, যেমন চীনা অস্ত্র কেনা যাবে না ইত্যাদি ইত্যাদি। সব মিলিয়ে তিস্তা প্রকল্প নিয়ে চীনের স্বপ্নভঙ্গ, সময়ের অপেক্ষা শুধু। আর তাই মরিয়া চীন আলোচনায় বসেছে ছুটে এসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, কিন্তু ফলাফল আপাতত শূন্য, এবং বলে দিলাম ভবিষ্যতেও শূন্যই হবে।